where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ক্লাস চলছে। এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সমরেশ পাল, অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের শিক্ষক। আমি আগের দিন অ্যামোনিয়া এবং ইউরিয়া পড়িয়েছিলাম। আজকে আমি পড়াবো হাইড্রোজেন সালফাইড, যার সংকেত হলো H2S। প্রথমে ভৌত বৈশিষ্ট্যাবলী। 1 নাম্বার ভৌত অবস্থা। হাইড্রোজেন সালফাইড একটি গ্যাসীয় পদার্থ। বর্ণ কিরূপ? না বর্ণহীন। গন্ধ কীরকম? না পচা ডিমের মতো। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড পচা ডিমের মতো গন্ধযুক্ত, বর্ণহীন একটি গ্যাসীয় পদার্থ। দ্রাব্যতা কি লিখেছি? ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। হাইড্রোজেন সালফাইড ঠান্ডা জলে দ্রবীভূত হয় কিন্তু গরম জলে দ্রবীভূত হয় না। তারপরে প্রকৃতি 1 নাম্বার লিখেছি বিষাক্ত। হাইড্রোজেন সালফাইড অত্যধিক বিষাক্ত গ্যাস। পরিবেশে যদি বেশি পরিমাণে হাইড্রোজেন সালফাইড উপস্থিত থাকে তাহলে মানুষ সংজ্ঞা হারাতে পারে, এমনকি মৃত্যু ঘটতে পারে। পরিবেশের মধ্যে যদি 5 ppm মানে পার্টস পার মিলিয়ন, পরিবেশের মধ্যে যদি 5 ppm এর তুলনায় বেশি হাইড্রোজেন সালফাইড উপস্থিত থাকে তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দ্বিতীয় প্রকৃতি কি লিখেছি? জলীয় দ্রবণ মৃদু আম্লিক। H2S এর জলীয় দ্রবণ অম্লধর্মী। হাইড্রোজেন সালফাইড জলীয় দ্রবণে তার বেশিরভাগ অণুই আনডিসোসিয়েট অবস্থায় থাকে। কম সংখ্যক অণু বিয়োজিত হয়ে কম সংখ্যক আয়ন দেয়, কম সংখ্যক H+ আয়ন দেয়। সুতরাং এটা মৃদু অ্যাসিড। যদি হাইড্রোজেন সালফাইডকে জলে আমি ডিজলভ করি, এর বেশিরভাগ অণুই অবিয়োজিত অবস্থায় থাকবে। কম সংখ্যক অণু বিয়োজিত হয়ে কম সংখ্যক H+ আয়ন আমাকে দেবে। অর্থাৎ জলীয় দ্রবণে কম সংখ্যক H+ আয়ন পাওয়া যায় বলে H2S হাইড্রোজেন সালফাইড একটি উইক অ্যাসিড আছে। এবং এর জলীয় দ্রবণ এটা ডাইবেসিক অ্যাসিড। যদি একটি অণু বিয়োজিত হয় হাইড্রোজেন সালফাইড জলীয় দ্রবণে, এর যদি একটি অণু বিয়োজিত হয় তাহলে দুটো H+ আয়ন উৎপন্ন করে, H+ আয়ন উৎপন্ন করবে এবং একটা সালফাইড আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ H2S জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে দুটো H+ আয়ন উৎপন্ন করে। একটা অণু বিয়োজিত হয়ে দুটো H+ আয়ন দেয়। সুতরাং H2S হচ্ছে ডাইবেসিক অ্যাসিড। এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। এতে দুটো ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে। আমি যদি তোমাকে প্রশ্ন করি H2S এর জলীয় দ্রবণ আম্লিক, তুমি কিভাবে বুঝবে? না, H2S এর জলীয় দ্রবণের মধ্যে আমি নীল লিটমাস পেপার ফেলে দেব। আর তোমরা জানো যে সমস্ত পদার্থ নীল লিটমাসকে লাল করতে পারে তারা হচ্ছে অ্যাসিড। সুতরাং H2S এর জলীয় দ্রবণ নেব, তাতে নীল লিটমাস পেপার ফেলে দেব, নীল লিটমাস পেপারের বর্ণটা লাল হয়ে যাবে। এই ঘটনা প্রমাণ করে H2S এর জলীয় দ্রবণ কিন্তু আম্লিক আছে। তাহলে কি বুঝলাম? H2S এর জলীয় দ্রবণ আম্লিক। H2S একটি দুর্বল অ্যাসিড এবং এর বেসিসিটি, ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। কারণ জলীয় দ্রবণে H2S এর একটি অণু বিয়োজিত হয়ে দুটো H+ আয়ন দেয়। হাইড্রোজেন সালফাইডের মধ্যে ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য দুটি হাইড্রোজেন পরমাণু আছে। এরপরে পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্র। হাইড্রোজেন সালফাইডকে যে পরীক্ষাগারে তৈরি করা হয় তার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে কিপ যন্ত্র। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড তৈরি করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি আছে? পরীক্ষায় প্রশ্ন পড়ে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড তৈরি করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য লেখো।
বিক্রিয়ার সমীকরণ দাও। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য 1 নাম্বার বলছি ফেরাস সালফাইড। ফেরাস সালফাইড যার সংকেতটা হলো FeS, একটি কঠিন পদার্থ, সলিড লিখে দিলাম। এবং দ্বিতীয় বিকারকটি হলো 2 নাম্বার বিকারক লঘু H2SO4। লঘু শব্দটা খুব ইম্পর্টেন্ট, এখানে ঘন H2SO4 ব্যবহার করা যাবে না। লঘু H2SO4 এটা লিকুইড, অর্থাৎ পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য একটা কঠিন, একটা লিকুইড। ফেরাস সালফাইড সংকেত হচ্ছে FeS, যেটা কঠিন পদার্থ, এবং লঘু সালফিউরিক অ্যাসিড যেটা লিকুইড পদার্থ। রিয়াকশনটা কি আছে এখানে? H2S এর পরীক্ষাগার প্রস্তুতির বিক্রিয়া FeS ফেরাস সালফাইড প্লাস H2SO4 বিক্রিয়ায় উৎপন্ন হয় ফেরাস সালফেট FeSO4 প্লাস H2S। রিয়াকশন কন্ডিশন কি আছে না? উত্তর হলো কন্ডিশন কিছুই নয়, সাধারণ উষ্ণতায় বিক্রিয়া হবে। অর্থাৎ পরীক্ষাগারে সাধারণ উষ্ণতায় কঠিন ফেরাস সালফাইডের সহিত তরল লঘু H2SO4 এর রাসায়নিক বিক্রিয়ায় H2S তৈরি করা হয়। H2S কোন যন্ত্রে তৈরি করা হয়? উত্তর হলো কিপ যন্ত্রে তৈরি করা হয়। কেন না, কিপ যন্ত্র তুমি জেনে রাখবে এমন একটা ব্যবস্থাপনা যেখানে প্রয়োজন মতো কিন্তু গ্যাস তৈরি করা যায়। H2S আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি তৈরি করতে পারবো, এমন একটা ব্যবস্থা কিপ যন্ত্র। আর কিপ যন্ত্রে কোন সমস্ত গ্যাস তৈরি করা যায়? যদি যে সমস্ত গ্যাস সাধারণ উষ্ণতায় একটা তরল পদার্থের সঙ্গে একটা কঠিন পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়, যে সমস্ত গ্যাস সাধারণ উষ্ণতায় একটা কঠিন পদার্থের সঙ্গে একটা তরল পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়, সেই সমস্ত গ্যাসকে কিপ যন্ত্রে তৈরি করা হয়। আমি যদি বলি H2S কে কোন যন্ত্রে তৈরি করা হয়, তোমার উত্তর হবে কিপ যন্ত্রে তৈরি করা হয়। যদি আমি প্রশ্ন করি কেন H2S কে কিপ যন্ত্রে তৈরি করা হয়, তুমি বলবে H2S একটা গ্যাসীয় পদার্থ। এই গ্যাসীয় পদার্থটা তৈরি হয় কিভাবে? সাধারণ উষ্ণতায় একটা কঠিন পদার্থের সঙ্গে একটা তরল পদার্থের রাসায়নিক বিক্রিয়ায়। সাধারণ উষ্ণতায় তৈরি হবে কঠিন ফেরাস সালফাইডের সঙ্গে তরল লঘু H2SO4 এর রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড পাওয়া যায়। সুতরাং যখনই কোনো গ্যাসীয় পদার্থ সাধারণ উষ্ণতায় তৈরি হবে এবং কঠিনের সঙ্গে তরলের রাসায়নিক বিক্রিয়ায় ওই গ্যাসীয় পদার্থটা তৈরি হবে, তাকেই আমি কিপ যন্ত্রে তৈরি করতে পারবো। কিপ যন্ত্র একটা ভালো ব্যবস্থা, কারণ প্রয়োজন মতো আমি H2S তৈরি করতে পারবো। আর হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি সংক্রান্ত আরেকটা প্রশ্ন আছে। বলা হয় হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় কেন, ঘন H2SO4 ব্যবহার করা হয় না কেন? এর উত্তরটা হলো, যদি ঘন H2SO4 ব্যবহার করি তাহলেও কিন্তু H2S পাওয়া যাবে, কিন্তু কনসেন্ট্রেটেড H2SO4 একটা জারক অ্যাসিড, সে উৎপন্ন H2S কে সালফারে জারিত করবে। আমি যদি কনসেন্ট্রেটেড H2SO4 ব্যবহার করতাম তাহলে এই বিক্রিয়াটা তো হতো, এই বিক্রিয়া হতো এবং হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হতো, কিন্তু উৎপন্ন হাইড্রোজেন সালফাইডকে কনসেন্ট্রেটেড H2SO4 পুনরায় জারিত করে দিত, কারণ কনসেন্ট্রেটেড H2SO4 একটা জারক অ্যাসিড। কনসেন্ট্রেটেড H2SO4 H2S কে সালফারে জারিত করত, এটা জারণ বিক্রিয়া বলছি, জারণ। এবং H2SO4 নিজে বিজারিত হয়ে তৈরি করতো SO2 প্লাস ওয়াটার। ব্যালেন্স করছি না, ব্যালেন্স তোমরা করতে পারবে। তাহলে প্রশ্ন আমার, পরীক্ষাগার প্রস্তুতিতে হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতিতে লঘু H2SO4 এর পরিবর্তে ঘন H2SO4 ব্যবহার করা হয় না কেন? এর উত্তরটা হলো, ঘন H2SO4 একটি জারক পদার্থ। যদি লঘু H2SO4 এর পরিবর্তে ঘন H2SO4 ব্যবহার করি, তার অ্যাসিড ধর্মের জন্য সে কিন্তু ফেরাস সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড দেবে, কিন্তু তার জারক ধর্মের জন্য কনসেন্ট্রেটেড H2SO4 পুনরায় ওই উৎপন্ন হাইড্রোজেন সালফাইডকে সালফারে জারিত করবে আর নিজে বিজারিত হয়ে তৈরি করবে SO2। সুতরাং ফাইনালি আমি H2S পেলাম না, ফাইনালি কি পাবো? সালফার পেয়ে যাবো। ওই জন্য কনসেন্ট্রেটেড H2SO4 ব্যবহার করা হয় না। এরপরে আসছে হাইড্রোজেন সালফাইডের বিভিন্ন বিক্রিয়া। প্রথমে ক্ষারের সঙ্গে বিক্রিয়া।
হাইড্রোজেন সালফাইডের যে সমস্ত বিক্রিয়া আমাদের সিলেবাসে আছে সেইগুলো করতে হবে। প্রথমে ক্ষারের সঙ্গে বিক্রিয়া, 1 নম্বর বিক্রিয়া বলছি ক্ষারের সঙ্গে। ক্ষারের সঙ্গে বিক্রিয়া তুমি আগেই পেয়েছো, হাইড্রোজেন সালফাইড হচ্ছে আম্লিক, সুতরাং এ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল দেবে। অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল দেয়, কিন্তু হাইড্রোজেন সালফাইডের ক্ষারগ্রাহিতা 2 পড়েছো, এখানে দুটো ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, সুতরাং এ কিন্তু 2 ধরনের লবণ গঠন করবে, একটা অ্যাসিড লবণ আর একটা নর্মাল লবণ। যেমন মনে করো আমি H2S একে বিক্রিয়া ঘটাচ্ছি NaOH এর সঙ্গে, তাহলে এখানে দুটো ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, একটা হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে লবণটা তৈরি করবে তাকে বলবো অ্যাসিড লবণ। একটা হাইড্রোজেনকে সরিয়ে দিলাম এবং ওখানে সোডিয়াম নিয়ে চলে এলাম, তাহলে তৈরি হবে NaHS সোডিয়াম বাইসালফাইড প্লাস ওয়াটার। দেখো H2S ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল দিচ্ছে, এটা বাই লবণ সোডিয়াম বাইসালফাইড। যদি ক্ষারের পরিমাণ কম থাকে তাহলে বাই লবণ তৈরি করে, কিন্তু ক্ষারের পরিমাণ যদি বেশি থাকে H2S, আমি আবার NaOH এর সঙ্গে বিক্রিয়া করছি, এখানে NaOH এক্সেস পরিমাণে আছে, তাহলে নর্মাল লবণ তৈরি করবে। অর্থাৎ H2S এর মধ্যে যতগুলো ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে সবকটি ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ তৈরি করবে, তৈরি হবে Na2S সোডিয়াম সালফাইড প্লাস ওয়াটার তৈরি হবে, ব্যালেন্স করে নেবে। ওই জন্য আমি বলছি হাইড্রোজেন সালফাইড 2 ধরনের লবণ তৈরি করে, একটা বাই লবণ, এখানে যেমন তৈরি হয়েছে সোডিয়াম বাইসালফাইড, আর আরেকটা নর্মাল লবণ Na2S সোডিয়াম সালফাইড। অনুরূপে KOH এর সঙ্গে যদি বিক্রিয়া করে H2S, একে KOH এর সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, এক্সেস পরিমাণ KOH দিয়েছি, সুতরাং নর্মাল লবণ তৈরি হবে। মনে করো এক্সেস পরিমাণ KOH দিয়েছি, তাহলে K2S পটাশিয়াম সালফাইড প্লাস ওয়াটার হবে, ব্যালেন্স করে নিতে পারবে। H2S যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করি CaOH এর হোল 2 সমান উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফাইড CaS। লবণটা সবসময় সালফাইড লবণ উৎপন্ন হবে, ধাতব সালফাইড তৈরি করবে এক্সেস পরিমাণ যদি ক্ষার দেই, প্লাস ওয়াটার। তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে 3টে ক্ষার ফেমাস আছে, একটা হচ্ছে NaOH, KOH এবং CaOH এর হোল 2, সুতরাং 3টে ক্ষারের সঙ্গে আমি বিক্রিয়া করে দিয়েছি। এটাই আমাদের সিলেবাসের মধ্যে ইম্পর্টেন্ট 3টে ক্ষার আছে। ক্ষারের সঙ্গে বিক্রিয়া গেল। 2 নম্বর বিক্রিয়া বলবো বায়ুর সঙ্গে বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া বায়ুর সঙ্গে বা অক্সিজেনের সঙ্গে হেডলাইন দিলাম। তোমরা জেনে রাখবে H2S কিন্তু নিজে দাহ্য, কিন্তু দহনে সাহায্য করে না। H2S কে যদি অক্সিজেনে আমি জ্বালিয়ে দেই তাহলে নীল শিখায় জ্বলবে, H2S নিজেই দাহ্য। অক্সিজেনের পরিমাণের উপর প্রোডাক্টটা নির্ভর করবে। H2S কে যদি আমি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাই আর অক্সিজেনের যদি পরিমাণটা কম থাকে তাহলে H2S অক্সিজেন দ্বারা জারিত হবে এবং সালফার উৎপন্ন করবে। H2S অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং উৎপন্ন করবে কি না সালফার। অক্সিজেন দ্বারা H2S সালফারে জারিত হলো, হাইড্রোজেন চলে যাচ্ছে। এখান এই সিস্টেমটা দেখো, হাইড্রোজেন চলে গেছে, হাইড্রোজেন চলে যাওয়া এই ঘটনাটার নাম জারণ, এখানে জারণ ঘটেছে। আর অক্সিজেন এখানে জারণ ঘটেছে আর অক্সিজেন বিজারিত হবে। কোথায় বিজারিত হবে না জলে বিজারিত হবে। কখন এই রিয়াকশনটা হবে? যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে। অর্থাৎ H2S বায়ুর অক্সিজেনের সঙ্গে বা বিশুদ্ধ অক্সিজেনের সঙ্গে 2 ধরনের বিক্রিয়া করে। অক্সিজেনের পরিমাণের উপর প্রোডাক্টটা নির্ভর করে। অক্সিজেনের পরিমাণ কম তো H2S অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার উৎপন্ন করবে, ঠিক আছে। আর যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাহলে কি হবে? H2S অক্সিজেনের পরিমাণ এখন বেশি দিচ্ছি, লিখে দিচ্ছি এক্সেস পরিমাণ আমি অক্সিজেন দিয়েছি, তাহলে এক্ষেত্রে প্রোডাক্ট হবে SO2। এক্ষেত্রে H2S হাইড্রোজেন সালফাইড অক্সিজেন দ্বারা জারিত হবে এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং বাই প্রোডাক্ট হিসাবে জল পাওয়া যাবে। অক্সিজেন নিজে বিজারিত হয়ে জল দিচ্ছে আর H2S জারিত হয়ে সালফার ডাইঅক্সাইড দিচ্ছে। তাহলে অক্সিজেনের সঙ্গে দুটো বিক্রিয়া তোমাকে করতে হবে। 3 নম্বর যে বিক্রিয়া বলবো
3 নম্বর বিক্রিয়া শনাক্তকরণ বিক্রিয়া। শনাক্তকরণ বিক্রিয়া অর্থাৎ হাইড্রোজেন সালফাইডকে আমি শনাক্ত করব কিভাবে? একটা ইম্পর্টেন্ট রিয়েজেন্টের নাম বলছি, সোডিয়াম নাইট্রোফ্লুসাইড দ্রবণ, সদ্য প্রস্তুত রিসেন্টলি প্রিপেয়ার করব সোডিয়াম নাইট্রোফ্লুসাইড দ্রবণকে, যার সংকেত হচ্ছে Na4 Fe CnR5 NO। সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোফ্লুসাইড দ্রবণ নেব, এর সলিউশন নেব, এই সলিউশনে একটু বেস যোগ করব, ক্ষার যোগ করব, ক্ষার রূপে আমি NaOH যোগ করছি। আগে ক্ষার লিখছি, ক্ষারের সোর্স হিসাবে আমি NaOH যোগ করছি। তাহলে কি করব? হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করার জন্য সোডিয়াম নাইট্রোফ্লুসাইড দ্রবণ নেব, ফ্রেশলি প্রিপেয়ার্ড, সদ্য প্রস্তুত দ্রবণ নিলাম, ওতে একটু ক্ষার যোগ করে সলিউশনটাকে বেসিক করব। এবার ওই সলিউশনের উপর দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে পাস করাবো। কি হবে না, বেগুনি বর্ণের দ্রবণ তৈরি হবে। অ্যাকচুয়ালি সোডিয়াম নাইট্রোফ্লুসাইড যে সলিউশন সেটা বর্ণহীন, তাতে ক্ষার যোগ করেছি, বর্ণহীন দ্রবণই থাকবে, কিন্তু ওর মধ্য দিয়ে যখন H2S আমি পাস করাবো তখন দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যাবে। আর এই ঘটনা থেকে H2S-কে শনাক্ত করা যায়। এখানে রিয়াকশন তোমাকে করতে হবে না, ঘটনাটা মনে রাখবে। আমি H2S তোমাকে একটা গ্যাস দিয়েছি, ওই গ্যাসটা H2S কিনা তোমাকে শনাক্ত করতে হবে। তুমি কি করবে? সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোফ্লুসাইড দ্রবণ নেবে, তাতে NaOH যোগ করে বেসিক করে নেবে, সিস্টেমটাকে বেসিক করে নিলে, অর্থাৎ বেসিক সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোফ্লুসাইড দ্রবণ, ওর মধ্য দিয়ে আমি গ্যাসটাকে পাস করাচ্ছি। যে গ্যাসটাকে চেক করতে হবে ওটা হাইড্রোজেন সালফাইড কিনা, গ্যাসটাকে আমি ওর উপর দিয়ে পাস করাচ্ছি। যদি দ্রবণের বর্ণটা হয়ে যায় বেগুনি, আমি নিশ্চিত হয়ে যাব যে গ্যাসটা আমি উপর দিয়ে পাস করিয়েছি ওটা হাইড্রোজেন সালফাইড। কিন্তু দ্রবণের বর্ণ যদি বেগুনি না হয়, আমি তখনও নিশ্চিত হয়ে যাব যে গ্যাসটা পাস করিয়েছি সেটা অন্তত হাইড্রোজেন সালফাইড নয়। সুতরাং একটা গ্যাস হাইড্রোজেন সালফাইড কিনা এই ঘটনা দ্বারা চেক করা যায়। এটাই হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণ বিক্রিয়া। 4 নম্বর যে বিক্রিয়াটা করব সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়া বিজারণ বিক্রিয়া, হেডলাইন দিলাম বিজারণ বিক্রিয়া। তোমাদের বইয়ে যে বিজারণ বিক্রিয়াটা লেখা আছে সেটাই আমি লিখব। বিজারণ বিক্রিয়া করার জন্য আমি নিয়ে নিলাম পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেটের নাম, এর সঙ্গে H2SO4 দিয়েছি, অর্থাৎ আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট আমি নিয়েছি। এর বর্ণটা হচ্ছে কমলা, কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে আমি H2S গ্যাস যুক্ত করে তাকে উত্তপ্ত করলাম। কি ঘটবে না, এখানে আম্লিক K2Cr2O7 দ্রবণ, K2Cr2O7 বিজারিত হবে। দেখো প্রথমেই তৈরি হবে লবণ, লবণের সঙ্গে অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়ায় লবণ অ্যাজ এ প্রোডাক্ট, এটা মাথায় রেখে নিবে, ঠিক আছে? ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এটা সমস্ত জায়গায় সত্য। K2Cr2O7 কি? একটা লবণ। H2SO4 কি? একটা অ্যাসিড। লবণ এবং অ্যাসিড যদি রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করে তাহলে একটা প্রোডাক্ট অবশ্যই লবণ হবে। সেই প্রোডাক্টটা আগে লিখে ফেলি। সেই লবণটা কিভাবে তৈরি হবে না, অ্যাসিড থেকে আসবে অ্যানায়ন SO4 ডবল মাইনাস, সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি আছে? SO4 ডবল মাইনাস। আর K2Cr2O7 থেকে আসবে ক্যাটায়ন, অর্থাৎ লবণে অ্যাসিড দিলে লবণ অ্যাজ এ প্রোডাক্ট, ওই লবণের ক্যাটায়নটা আসে রিঅ্যাক্ট্যান্ট লবণ থেকে এবং অ্যানায়নটা আসে রিঅ্যাক্ট্যান্ট অ্যাসিড থেকে। অর্থাৎ K2Cr2O7 থেকে K প্লাস এলো, H2SO4 থেকে SO4 ডবল মাইনাস এলো, এই দুটো আয়নকে মিলিয়ে লবণ তৈরি করব। সংকেত হবে K2SO4। কেন না, সালফেটের যোজ্যতা 2, তাকে পটাশিয়ামের নিচে লিখছি, পটাশিয়ামের যোজ্যতা 1, সালফেটের নিচে লিখছি, এটা নর্মাল লবণ তৈরি হলো K2SO4। এরপরে কি হবে না, K2Cr2O7 বিজারিত হবে, বিজারিত হয়ে ক্রমিক সালফেট উৎপন্ন করবে সবুজ বর্ণের, Cr2SO4 এর হোল 3 সবুজ বর্ণের ক্রমিক সালফেট উৎপন্ন করবে, সবুজ। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট যদি বিজারিত হয় তাহলে H2S নিশ্চয়ই জারিত হবে, H2S জারিত হয়ে উৎপন্ন করবে সালফার প্লাস ওয়াটার।
তাহলে ঘটনাটা কি ঘটলো, যদি আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট এই দ্রবণে H2S যুক্ত করে উত্তপ্ত করি তাহলে কি হবে না, H2S কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটকে সবুজ বর্ণের ক্রমিক সালফেটে বিজারিত করে এবং H2S নিজে জারিত হয় হলুদ বর্ণের সালফার উৎপন্ন করে। এই প্রক্রিয়াটা বলছি বিজারণ। তো এই বিজারণটা ঘটলো কেন তুমি ভাবো। আমি বলছি এই রাসায়নিক বিক্রিয়ায় কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট সবুজ বর্ণের ক্রমিক সালফেটে বিজারিত হয়েছে। বিজারণটা হলো কেন, তো H2S ছিল বলে রাসায়নিক বিক্রিয়াটা হয়েছে। H2S না থাকলে বিক্রিয়াই তো হতো না, তাহলে K2Cr2O7 বিজারিত হতো না। তাহলে H2S একটা পদার্থ যে কিনা অপরকে বিজারিত করার ক্ষমতা রাখে, যে অপরকে বিজারিত করে তাকে বলা হয় বিজারক, আর অপরকে বিজারিত করার ধর্মকে বলা হয় বিজারণ ধর্ম। তাহলে এই রিয়াকশনটা প্রমাণ করে H2S এর বিজারণ ধর্ম আছে। এই রিয়াকশন প্রমাণ করে H2S এর বিজারণ ধর্ম আছে, আর এই রিয়াকশনে H2S একটি বিজারক পদার্থ। ব্যালেন্স করে নেবে, এখানে 3 আসবে, এখানে 3 আসবে। ব্যালেন্স না করতে পারলে ব্যালেন্স সহ মুখস্থ করে নিতে হবে। এখানে 4 আসবে, 4 3 7, এখানে 7 আসবে। ঠিক আছে, বড় রিয়াকশন ব্যালেন্স সহ মুখস্থ করে নিতে হবে। অ্যাকচুয়ালি ইনঅর্গানিক কেমিস্ট্রি বোঝার জায়গা কম আছে, এখানে তোমার পড়াশোনা কালচারের জায়গা বেশি আছে, মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, কি ঘটবে বলো টাইপ কোশ্চিন আসতে পারে। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটে H2S যুক্ত করে উত্তপ্ত করা হলো। তুমি বলবে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটে H2S গ্যাস যুক্ত করে উত্তপ্ত করলে হাইড্রোজেন সালফাইড কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটকে সবুজ বর্ণের ক্রমিক সালফেটে বিজারিত করে এবং H2S নিজে জারিত হয়ে হলুদ বর্ণের সালফার উৎপন্ন করে। আরেকটা তুমি বিজারণ ধর্মের আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, এটা তোমার বইয়ে নেই কিন্তু তবুও ইম্পর্টেন্ট, দিয়ে রাখছি, যে করতে পারবে করবে। KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কালারটা হচ্ছে বেগুনি, কালারটা হচ্ছে বেগুনি, এর মধ্যে আম্লিক KMnO4 আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়েছি, এর মধ্যে আমি H2S গ্যাস চালনা করছি। এখানেও KMnO4 বিজারিত হবে। আগে লবণটা লিখে ফেলো, লবণে অ্যাসিড দিয়েছি, লবণে যে প্রোডাক্ট, এখানে ক্যাটায়ন রূপে K+ আছে, এখানে SO4 ডবল- আছে, সুতরাং K2SO4 একটা প্রোডাক্ট হবে। এরপরে কি হবে, KMnO4 বিজারিত হবে। কোথায় বিজারিত হবে না MnSO4 এ, ম্যাঙ্গানাস সালফেটে বিজারিত হবে, যেটা বর্ণহীন। ভিজুয়াল চেঞ্জ হচ্ছে এই রিয়াকশনগুলো, ওই জন্য ইম্পর্টেন্ট। বেগুনি বর্ণের দ্রবণ বর্ণহীন হয়ে যাচ্ছে, আর H2S জারিত হবে সালফারে এবং উৎপন্ন হবে ওয়াটার। এখানেও পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার বর্ণটা হচ্ছে বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে H2S বর্ণহীন ম্যাঙ্গানাস সালফেটে বিজারিত করেছে। সুতরাং H2S এর এটাও একটা বিজারণ ধর্মের উদাহরণ। এরপরে 5 নাম্বার যে বিক্রিয়াটা করাবো সেটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। 5 নাম্বার অধক্ষেপণ বিক্রিয়া। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো মধ্যবর্তী জায়গায় থাকে কিংবা নিচের দিকে থাকে, সেই সমস্ত ধাতুগুলোর লবণের সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে এবং ধাতব সালফাইড উৎপন্ন করে, যাদের অধক্ষেপ পাওয়া যায়। ধাতুর সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় ধাতব সালফাইডই পাবে, কিন্তু ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করলে তখন কিন্তু অধক্ষেপ পাবে না। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা মধ্যবর্তী জায়গায় আছে কিংবা নিচের দিকে আছে, সেই সমস্ত ধাতুগুলোর লবণের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় ধাতব সালফাইড উৎপন্ন করবে, আর ধাতব সালফাইডের অধক্ষেপের কালারটা হবে বিশেষ ধরনের কালার থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে কালো অধক্ষেপ পড়ে। যেমন এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি, যেমন সিলভার নাইট্রেট তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচের দিকে আছে, সিলভার নাইট্রেট, এর সঙ্গে আমি H2S গ্যাসের বিক্রিয়া করাচ্ছি, তাহলে আমি বলবো ধাতব সালফাইড তৈরি হবে, সিলভার সালফাইড Ag2S উৎপন্ন হবে, যার কালারটা হচ্ছে কালো বর্ণের এখানে অধক্ষেপ পাওয়া যাবে এবং বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে এই HNO3 নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, ব্যালেন্স করে নেবে। আমি যদি বলি কপার সালফেট CuSO4, এর সঙ্গে আমি H2S এর রাসায়নিক বিক্রিয়া করাবো, তাহলে কপার সালফাইডের অধক্ষেপ পড়বে CuS,
কপার সালফাইডের অধক্ষেপ পড়বে, এর কালারও হচ্ছে কালো, কালো বর্ণের অধক্ষেপ পড়বে, প্লাস H2SO4 এখানে প্রোডাক্ট হবে কারণ সালফেট আয়ন এখানে আছে। যেমন আমি বললাম ZnSO4, ZnSO4 এর সঙ্গে আমি H2S পাস করাচ্ছি, তাহলে উৎপন্ন হবে ZnS, জিঙ্ক সালফাইড উৎপন্ন হবে, তার অধক্ষেপটা হবে সাদা। এগুলি সব অধক্ষেপণ বিক্রিয়া আগেই লিখে ফেলেছি, সুতরাং অ্যারো চিহ্ন নিচের দিকে আসবে, অধক্ষিপ্ত হচ্ছে এবং বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হবে H2SO4। এরকমও প্রশ্ন পড়ে, একটি সালফাইডের উদাহরণ দাও যার কালারটা সাদা, হচ্ছে জিঙ্ক সালফাইড, আর একটি সালফাইডের উদাহরণ দাও যার কালারটা ইয়েলো, সেটা হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড। ক্যাডমিয়াম সালফাইডের কালার হচ্ছে ইয়েলো এবং জিঙ্ক সালফাইডের কালার হচ্ছে সাদা, আর বেশিরভাগ ক্ষেত্রে কালো অধক্ষেপ পড়বে। আরেকটা রিয়াকশন আমাকে লিখতেই হবে, যে রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট, লেড নাইট্রেট PbNO3 প্লাস H2S, এখানে অধক্ষেপ পড়বে PbS এর কালো অধক্ষেপ, PbS এর কালো অধক্ষেপ প্লাস নাইট্রেট নিয়েছি, তাহলে প্রোডাক্ট হবে HNO3। অনেক সময় এখানে প্রশ্ন পড়ে, পুরনো তৈলচিত্র কালো হয়ে যায় কেন, কালো কালো দাগ পড়ে যায় তৈলচিত্রের উপরে, পুরনো তৈলচিত্রের উপরে কালো কালো দাগ পড়ে যায়, এটা কিসের দাগ, কেন পড়ে? অ্যাকচুয়ালি তৈলচিত্রের মধ্যে লেড অ্যাসিটেট থাকে, তৈলচিত্রের মধ্যে লেড অ্যাসিটেট থাকে, লেড অ্যাসিটেট CH3COO তার HO2Pb, তৈলচিত্রের মধ্যে লেড অ্যাসিটেট থাকে। ওই তৈলচিত্র দীর্ঘদিন বায়ুমণ্ডলে যদি পড়ে থাকে আর বায়ুমণ্ডলে যদি H2S গ্যাসটার উপস্থিতি থাকে, তাহলে এই লেড অ্যাসিটেট H2S এর সঙ্গে ধীর গতিতে বিক্রিয়া করবে এবং PbS এর কালো বর্ণের অধক্ষেপ পড়বে, বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড, কারণ এখানে অ্যাসিটেট আয়ন ছিল। সুতরাং তৈলচিত্র পুরনো হয়ে গেলে তার উপরে যে কালো কালো দাগ থাকে, সেটা কি কারণে হয়? PbS এর জন্য হয়। এই হলো হাইড্রোজেন সালফাইড, এই জিনিসগুলো তোমাকে করতে হবে। এরপরে আসছি নাইট্রোজেন। এরপরে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে নাইট্রোজেন, খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। নাইট্রোজেন যার সংকেত হচ্ছে N2, পরিবেশের দিকে তাকালে দেখা যাবে 78% শুধু নাইট্রোজেন আছে, অত্যন্ত স্টেবল এলিমেন্ট। এটাকে পরীক্ষাগারে কিভাবে তৈরি করব না, পরীক্ষাগারে তৈরি করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। 1 নাম্বার বলছি অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্লোরাইড সংকেত হচ্ছে NH4Cl এবং সোডিয়াম নাইট্রাইট, 2 নাম্বার রিয়েজেন্টটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইট যার সংকেতটা NaNO2, নামটা লিখতে গিয়ে অনেকে ভুল করে, নাইট্রাইট হস্যইট NaNO2। এখন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটকে একই মোল নিয়ে মিশিয়ে দেব। অ্যামোনিয়াম ক্লোরাইড যত মোল নিয়েছি, সোডিয়াম ক্লোরাইড তত মোলই নেব, সোডিয়াম নাইট্রাইট তত মোলই নেব, সমমোল মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ওর ঘন জলীয় দ্রবণ তৈরি করব। ঘন জলীয় দ্রবণ তৈরি করে ওই দ্রবণকে অত্যন্ত ধীর গতিতে উত্তপ্ত করব। এই ভাষাটা ইম্পর্টেন্ট, অত্যন্ত ধীর গতিতে আমি উত্তপ্ত করব। ফলে আয়ন বিনিময় রিয়াকশন হবে, অ্যামোনিয়াম আয়নের কাছে চলে আসবে নাইট্রাইট আয়ন এবং Na+ আয়নের কাছে চলে যাবে Cl- আয়ন। সুতরাং এখানে তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রাইট, NH4NO2 প্লাস তৈরি হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এবার ওই তাপেই অ্যামোনিয়াম নাইট্রাইটের তাপীয় বিয়োজন ঘটবে, NH4NO2 ওই তাপেই বিয়োজিত হবে, তৈরি হবে N2 প্লাস 2H2O। এটি নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতির রিয়াকশন। এখন প্রশ্ন দিচ্ছি, নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য লেখো এবং বিক্রিয়াটি লেখো। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি? অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এবং সোডিয়াম নাইট্রাইট NaNO2। প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া কি না, সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড একই মোল
পরস্পর মিশ্রিত করে ঘন জলীয় দ্রবণ তৈরি করব। তার মধ্যে তাপ প্রয়োগ করব অত্যন্ত ধীর গতিতে। এই ভাষাটা দ্বিতীয়বার বলছি, খুবই ইম্পর্টেন্ট। ধীর গতিতে উত্তপ্ত করতে হবে, তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রাইট। তারপরে ওই রিয়াকশন মিডিয়ামে যে তাপ প্রয়োগ করেছি ওই তাপেই কিন্তু অ্যামোনিয়াম নাইট্রাইট সে আস্তে আস্তে বিয়োজিত হবে এবং নাইট্রোজেন গ্যাস পাওয়া যাবে। এই হচ্ছে তার রিয়াকশন। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি সরাসরি উত্তপ্ত করি তাহলে নাইট্রোজেন পাওয়া যাবে, কিন্তু পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন তৈরি করা হয় না কেন? আমি তো ডাইরেক্ট অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে তৈরি করতে পারতাম। অ্যামোনিয়াম নাইট্রাইট নিয়েছি, NH4NO2 নিলাম, একে যদি আমি ডাইরেক্ট হিট দিয়ে নাইট্রোজেন গ্যাস তৈরি করি তাহলে ঘটনাটা কি ঘটবে? এই প্রক্রিয়াটি তাপ উৎপাদক এবং প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে ঘটে। অ্যামোনিয়াম নাইট্রাইটের তাপীয় বিয়োজন অত্যন্ত দ্রুত গতিতে ঘটে। বিক্রিয়াটি তাপ উৎপাদক এবং বিক্রিয়াটি দ্রুত গতিতে ঘটে বলে নিমিষের মধ্যে বিক্রিয়ার পাত্রের মধ্যে বিপুল পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। ওই তাপে বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন তৈরি করা হয় না। প্রশ্ন আরেকবার বলছি, উত্তর আরেকবার বলছি। প্রশ্ন কি? নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় না কেন? তার উত্তরটা হলো, অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রক্রিয়াটি তাপ উৎপাদক এবং অ্যামোনিয়াম নাইট্রাইটের তাপীয় বিয়োজন অত্যন্ত দ্রুত গতিতে ঘটে। ফলে এখানে নিমিষের মধ্যেই বিক্রিয়া পাত্রে বিপুল পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়ে যাবে এবং বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে নাইট্রোজেন গ্যাসকে কিভাবে তৈরি করতে হবে? সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইট নয়, বিক্রিয়াকালীন অল্প অল্প অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করতে হবে। কিভাবে? না, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং NaNO2 ঘন জলীয় দ্রবণকে ধীরে ধীরে উত্তপ্ত করব, ধীরে ধীরে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হবে। সেই অ্যামোনিয়াম নাইট্রাইট ধীরে ধীরে তার তাপীয় বিয়োজন ঘটে আস্তে আস্তে আমি নাইট্রোজেন পাবো। এটা নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি। এবার নাইট্রোজেনের বিক্রিয়া সমূহে আসবো। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা জানো অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সুতরাং নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া পেতে গেলে আণবিক নাইট্রোজেনকে পারমাণবিক নাইট্রোজেনে রূপান্তরিত করতে হবে। নাইট্রোজেনের সংকেত তোমরা জানো, কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো। দুটো নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে এবং প্রত্যেকটা নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে, আর ট্রিপল বন্ডের বন্ধন বিয়োজন শক্তি খুব উচ্চ হয়। সুতরাং একে আণবিক অবস্থা থেকে পারমাণবিক নাইট্রোজেনে রূপান্তরিত করতে বিপুল পরিমাণে তাপশক্তির প্রয়োজন হয়, কারণ এখানে ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ডকে ব্রেক করতে হবে। ট্রিপল বন্ডের ডিসোসিয়েশন এনার্জি খুব বেশি। আর স্বাভাবিক ব্যাপার, তোমরা পরিবেশের দিকে যদি তাকাও তাহলে দেখবে 78% নাইট্রোজেন আছে, 20% অক্সিজেন আছে। আমি যদি বলি পরিবেশের স্টেবল এলিমেন্ট কি, সঙ্গে সঙ্গে তোমার উত্তর আসবে নাইট্রোজেন, কারণ পরিবেশে বেশি পরিমাণ নাইট্রোজেন আছে, ও স্টেবল বলি। এখানে ট্রিপল বন্ড এনার্জিকে ব্রেক করতে হবে, তার জন্য 235 কিলো ক্যালোরি পার মোল তাপশক্তি লাগবে। এই বিপুল পরিমাণ তাপশক্তি দিয়ে কিন্তু নাইট্রোজেনকে আণবিক অবস্থা থেকে পারমাণবিক অবস্থায় আনতে হবে। আর পারমাণবিক নাইট্রোজেনই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আণবিক নাইট্রোজেন তো করবে না। সুতরাং নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া আলোচনা করার আগে বলে দিচ্ছি, নাইট্রোজেনের যেই রাসায়নিক বিক্রিয়ায় নাইট্রোজেন করুক না কেন, ভিগোরাস কন্ডিশনে করবে, অতি উচ্চ উষ্ণতায় করবে, চাপ বেশি লাগবে, কারণ এখানে ট্রিপল বন্ড এনার্জিকে ব্রেক করার প্রশ্ন আসছে। আর নাইট্রোজেন অত্যধিক স্টেবল, ওই জন্য একে নিষ্ক্রিয় গ্যাসের পরিবেশ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের রিয়াকশান আছে। কিছু কিছু রিয়াকশানে নিষ্ক্রিয় গ্যাসের পরিবেশ তৈরি করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা নাইট্রোজেনকে ব্যবহার করি নিষ্ক্রিয় গ্যাসের পরিবেশ তৈরি করার জন্য। নাইট্রোজেনের ব্যবহার বলছি, নাইট্রোজেনের ব্যবহার তোমার রিয়াকশানে নিষ্ক্রিয় গ্যাসের পরিবেশ তৈরি করার জন্য নাইট্রোজেন ব্যবহার করা হয়। 2 নম্বর ব্যবহার বলছি, গ্যাস থার্মোমিটারে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। 3 নম্বর, ইলেকট্রিক বাল্ব যে ব্যবহার করা হয় তার ভেতরে নাইট্রোজেন গ্যাস থাকে। 4 নম্বর, অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে নাইট্রোজেনের ব্যবহার আছে। তোমার হেবার পদ্ধতিতে যে আগের দিন অ্যামোনিয়া প্রস্তুত করেছিলাম তার স্টার্টিং ম্যাটেরিয়াল নিয়েছিলাম তোমার নাইট্রোজেন। আবার নাইট্রিক অ্যাসিড তৈরি করা যায় নাইট্রোজেন থেকে, একটু পরে দেখব, ঠিক আছে? এটা একটা ব্যবহার। নাইট্রোজেনকে নিম্ন উষ্ণতা তৈরি করার জন্য নাইট্রোজেনকে কাজে লাগানো হয়। এই সমস্ত ব্যবহার আছে। এবার নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়ায় চলে আসবো।
এক নম্বর রাসায়নিক বিক্রিয়া আমি ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া করব, ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে ইম্পর্টেন্ট বিক্রিয়া, 4টে বিক্রিয়া আমাদের সিলেবাসে আছে। ক্যালসিয়ামের সঙ্গে আমি নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া করলাম, তৈরি হবে ক্যালসিয়াম নাইট্রাইড CaN2। ক্যালসিয়ামের যোজ্যতা নাইট্রোজেনের নিচে লিখেছি, নাইট্রোজেনের যোজ্যতা ক্যালসিয়ামের নিচে লিখব Ca3N2। ক্যালসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম নাইট্রাইড তৈরি হবে। ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2 তৈরি হবে। আমি যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া করি তাহলে তৈরি হবে অ্যালুমিনিয়াম নাইট্রাইড AlN তৈরি হবে। অর্থাৎ নাইট্রোজেন যখন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতব নাইট্রাইড তৈরি করে, আর এই ধাতব নাইট্রাইডে যদি জল যোগ করি তাহলে অ্যামোনিয়া পাওয়া যায়। যেমন আমি যদি ক্যালসিয়াম নাইট্রাইডে জল যোগ করি, এইখানে লিখছি ক্যালসিয়াম নাইট্রাইড Ca3N2, এখানে যদি জল আমি যোগ করি তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2 প্লাস অ্যামোনিয়া। ধাতব নাইট্রাইডে জল যোগ করলেই অ্যামোনিয়া পাওয়া যাবে। আমি যদি ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2 প্লাস ওয়াটার, তাহলে তৈরি হবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH2 প্লাস অ্যামোনিয়া তৈরি হবে। যদি অ্যালুমিনিয়াম নাইট্রাইডে জল দেই অনুরূপে AlOH3 এবং অ্যামোনিয়া পাওয়া যাবে। পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, ক্যালসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হলো এবং উৎপন্ন পদার্থে জল যোগ করা হলো। তোমার উত্তর হবে কি, ক্যালসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম নাইট্রাইড তৈরি হবে, আর উৎপন্ন পদার্থে যদি ধীরে ধীরে জল যোগ করা যায় তাহলে ক্যালসিয়াম নাইট্রাইডের বিয়োজন ঘটবে এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। ক্যালসিয়াম নাইট্রাইডটা আদ্র বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে, এগুলো আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া। অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো হলো, উৎপন্ন পদার্থে জল যোগ করা হলো। ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রাইডে সাদা ছাই উৎপন্ন হবে, যাতে তুমি যদি ফোঁটা ফোঁটা জল যোগ করো তাহলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে। ঠিক আছে, এই ধরনের কি ঘটিবে বলো টাইপের কোশ্চিন আসে। আমি ব্যালেন্স করিনি, ব্যালেন্স তুমি করতে পারবে, ছোট ছোট বিক্রিয়া আছে। ধাতুর সঙ্গে বিক্রিয়া গেল, এরপরে আসবো আমি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। 2 নম্বর যে বিক্রিয়াটা বলবো সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। আগেই বলেছি নাইট্রোজেনের ট্রিপল বন্ড এনার্জি আছে, আণবিক অবস্থা থেকে পারমাণবিক অবস্থায় নিয়ে যেতে উচ্চ তাপশক্তি লাগে। নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড NO উৎপন্ন করে। ঠিক আছে, পরিবেশের মধ্যে নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন আছে 20%। পরিবেশে নাইট্রোজেনও আছে, অক্সিজেনও আছে, রাসায়নিক বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড বানিয়ে ফেলছে না কেন? তার উত্তর হলো পরিবেশের উষ্ণতা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড নেই। পরিবেশে কখন এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটতে পারে? ঘটালে তো ঘটবে। ঠিক আছে, আমি যদি রিয়াকশন করি 3000 ডিগ্রি সেন্টিগ্রেড কাঠ কয়লা পুড়িয়ে তো তুমি তৈরি করতে পারবে না, বিদ্যুৎ পাঠাতে হবে, তড়িৎ স্ফুলিঙ্গ দিতে হবে। তাহলে তড়িৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে এই বিক্রিয়া হবে। তো তড়িৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে আমি নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করলে তো NO আমি পেয়ে যাব। কিন্তু পরিবেশে এই রাসায়নিক বিক্রিয়াটি কখন আপনা আপনি সংগঠিত হতে পারে? তার উত্তর হলো যখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ে, তখন কিন্তু পরিবেশে আপনা আপনি এই নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে যায়। কারণ বজ্র বিদ্যুতের মধ্যে অলমোস্ট 3000 ডিগ্রি 2700 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু থাকে। সুতরাং বজ্র বিদ্যুৎ সহ যখন বৃষ্টি পড়ে তখন ওই বজ্র বিদ্যুতের উপস্থিতিতে বায়ুর নাইট্রোজেন বায়ুর অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে এবং নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় ঠান্ডা পরিবেশে। যে রিয়াকশনটা এবার লিখছি সেটা শীতল পরিবেশ ছাড়া ওই রিয়াকশন হবে না। NO নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হলো, তৈরি হবে NO2। যখন বৃষ্টি পড়ে পরিবেশ ঠান্ডাই থাকে, সুতরাং ঠান্ডা পরিবেশে উৎপন্ন নাইট্রিক অক্সাইড বজ্রবিদ্যুতের উপস্থিতিতে নাইট্রিক অক্সাইড আমি পেয়েছি। ওই নাইট্রিক অক্সাইড ঠান্ডা পরিবেশে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে গেল, তৈরি হবে নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস NO। এই নাইট্রিক অ্যাসিড NO, এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মিশে গেছে, তাহলে অম্ল বৃষ্টির মধ্যে HNO3 থাকে। ওই অম্ল বৃষ্টি ভূপৃষ্ঠে পড়লো, এবার ভূপৃষ্ঠে আছে বিভিন্ন ধাতব লবণ। ওই HNO3 ভূপৃষ্ঠে উপস্থিত বিভিন্ন ধাতব লবণ
ধাতব লবণ ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন ধাতব লবণের সঙ্গে রিয়্যাক্ট করলো, তৈরি হবে ধাতব নাইট্রেট তৈরি করবে। নাইট্রিক অ্যাসিড যখন ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া করবে, ভূপৃষ্ঠে অসংখ্য ধাতব লবণ আছে, ধাতব লবণের সঙ্গে যখন বিক্রিয়া করবে ধাতব নাইট্রেট তৈরি করবে। ধাতব নাইট্রেট, ধাতব নাইট্রেট। তাহলে পুরো প্রক্রিয়ায় কি ঘটলো, বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেনটা ছিল সেটা ভূপৃষ্ঠে ধাতব নাইট্রেট রূপে চলে এলো। এইভাবেই প্রশ্ন থাকে কিভাবে পরিবেশের নাইট্রোজেন ভূপৃষ্ঠে বদ্ধ হয়। তাহলে এই 4টে স্টেপ লিখে দিতে হবে, 1 2 3 4। বজ্র বিদ্যুতের উপস্থিতিতে বায়ুর নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে নাইট্রিক অক্সাইড, পরে ঠান্ডা পরিবেশে ওই নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও জলের সঙ্গে যুক্ত হয়ে বৃষ্টি জলের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড দেবে। ওই নাইট্রিক অ্যাসিড জলের সঙ্গে অম্ল বৃষ্টির মাধ্যমে যখন ভূপৃষ্ঠে পড়বে, ভূপৃষ্ঠে উপস্থিত ধাতব লবণের সঙ্গে ওই নাইট্রিক অ্যাসিড যুক্ত হবে, তৈরি হবে ধাতব নাইট্রেট। ধাতব নাইট্রেট তৈরি হবে। এইভাবে পরিবেশের নাইট্রোজেন ভূপৃষ্ঠে বদ্ধ হয়। 3 নম্বর যে রিয়াকশনটা আমি করব সেটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। ফর্মালিটি মেনটেন করছি, আগের দিন করেছি। 3 নম্বর বিক্রিয়া আমি বলছি হাইড্রোজেনের সঙ্গে, হাইড্রোজেনের সঙ্গে আমরা আগের দিন করেছি সুন্দর করে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, সেই রিয়াকশনে লিখছি। নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং তৈরি হয় অ্যামোনিয়া। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়া 2NH3, 3H2 হবে। এখানে টেম্পারেচার লাগবে 550 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ লাগবে 200 অ্যাটমসফিয়ার চাপ। রিয়াকশনটা করা হয় আয়রন অনুঘটকের উপস্থিতিতে, Fe ক্যাটালিস্ট বললাম। এই অনুঘটকের উদ্দীপক হিসেবে কাজ করে K2O 1% এবং Al2O3 অ্যালুমিনা 3%। অর্থাৎ 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার চাপে আয়রন অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে এবং অ্যামোনিয়া উৎপন্ন করে। এই বিক্রিয়ায় আয়রন হলো ক্যাটালিস্ট এবং আয়রন ক্যাটালিস্টের উদ্দীপক হলো K2O 1% এবং Al2O3 3%-এর মিশ্রণ। আগের দিন হয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রিপারেশন, আরেকবার করলাম। 4 নম্বর বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড 4 নম্বর বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড CaC2 ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেন রাসায়নিক বিক্রিয়া করে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া হয়। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপন্ন হয় ক্যালসিয়াম সায়ানামাইড, CaNCN, এর নাম ক্যালসিয়াম সায়ানামাইড, এবং কার্বনের ধূসর বর্ণের মিশ্রণ হয়, উৎপন্ন হয়। এই যে মিশ্রণ, এর কালারটা হচ্ছে ধূসর বলছি, ধূসর। আর এই মিশ্রণটাকেই বলা হয় নাইট্রোলিম। নাইট্রোলিম, যেটাকে অজৈব সার রূপে ব্যবহার করা হয়। তাহলে নাইট্রোলিম কি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বর্ণের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম, যেটাকে সার রূপে ব্যবহার করা হয়। কিভাবে তৈরি করবে না, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি হবে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বর্ণের মিশ্রণ, যাকে বলা হয় নাইট্রোলিম। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়ে নাইট্রোলিম কি, কি কাজে লাগে, কিভাবে তৈরি হয়। নাইট্রোলিম কি? একটি ইনঅর্গানিক ফার্টিলাইজার, ঠিক আছে, অজৈব সার। ব্যাস হয়ে গেল। আর একটা এখানে প্রশ্ন দেব, নাইট্রোলিমে জল যোগ করলে কি হবে। নাইট্রোলিমে যদি জল যোগ করি CaNCN প্লাস কার্বন, এটা হচ্ছে নাইট্রোলিম, ক্যালসিয়াম সায়ানামাইড কার্বনের ধূসর বর্ণের মিশ্রণ। এখানে আমি জল যোগ করেছি, সেক্ষেত্রেও তৈরি হবে অ্যামোনিয়া, তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এবং অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে। সুতরাং প্রশ্ন পড়তে পারে নাইট্রোলিম কি, কিভাবে তৈরি করবে। নাইট্রোলিমে জল যোগ করা হলো, ব্যাস নাইট্রোজেন হলো। এরপরে আমাকে 3টে অ্যাসিড প্রিপারেশন করতে হবে। প্রথম অ্যাসিডটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, অসওয়াল্ড পদ্ধতি, ইম্পর্টেন্ট, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড। হেডলাইন দিলাম। পদ্ধতিতে HNO3। আমরা HNO3 শিল্প উৎপাদন করব। পদ্ধতির নাম অসওয়াল্ড পদ্ধতি।
তিনটে স্টেপ আছে। ফার্স্ট স্টেপ, তিনটে স্টেপে আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করব। প্রথম ধাপ কি হয় না, এখানে একটা তার জালি ব্যবহার করা হয়। কি বলছি মন দিয়ে বোঝো, এখানে একটা তার জালি ব্যবহার করা হয়। তার জালিটা হলো প্লাটিনাম রোডিয়ামের তার জালি। তার জালি হলো প্লাটিনাম রোডিয়াম RH এর তার জালি ব্যবহার করা হয়, যা কিনা অনুঘটকের কাজ করে। এই তার জালিকে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় প্রথমে, এবং এর মধ্য দিয়ে, এই উত্তপ্ত তার জালির মধ্য দিয়ে একটা গ্যাস মিশ্রণকে চালনা করা হয় অতি দ্রুত গতিবেগে। কি গ্যাস মিশ্রণ না, গ্যাস মিশ্রণে থাকে শুষ্ক এবং বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস, এবং থাকে ধূলিকণা মুক্ত বায়ু। প্রত্যেকটা ভাষা ইম্পর্টেন্ট। ধূলিকণা মুক্ত বায়ু থাকে, শুষ্ক এবং বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস থাকে, যেখানে অ্যামোনিয়া এবং বায়ুর আয়তনগত অনুপাত থাকে 1:9, এবং এই গ্যাস মিশ্রণের চাপ থাকে 5 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপ। অর্থাৎ কি বললাম, প্লাটিনাম রোডিয়াম তারজালি নেব, যা কিনা অনুঘটক রূপে ব্যবহৃত হবে, তাকে উত্তপ্ত করব 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ওই উত্তপ্ত তারজালির মধ্য দিয়ে অতি দ্রুত গতিবেগে আমি এই গ্যাস মিশ্রণটাকে 5 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে চালনা করব। এর ফলে কি হবে না, বায়ু দ্বারা অ্যামোনিয়া জারিত হবে, তৈরি হবে নাইট্রিক অক্সাইড। রিয়াকশনটা কি, অ্যামোনিয়া NH3 প্লাস, নিচে রিয়াকশন লিখছি, অ্যামোনিয়া বায়ু দ্বারা জারিত হবে NH3, বায়ুর মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন দ্বারা জারিত হবে, তৈরি করবে NO নাইট্রিক অক্সাইড প্লাস ওয়াটার। ব্যালেন্স করে নেবে, এখানে 4 লাগবে, এখানে 4 লাগবে, 12, তার মানে 12টা হাইড্রোজেন রাখতে গেলে এখানে 6 লাগবে, 6টা অক্সিজেন 4টে, 10টা অক্সিজেন, এখানে 5 হবে। ঠিক আছে, আরেকবার বলছি কিভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। প্লাটিনাম রোডিয়াম নির্মিত তারজালি ব্যবহার করতে হবে, যা অনুঘটকের কাজ করে, তাকে উত্তপ্ত করতে হবে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ওই উত্তপ্ত তারজালির মধ্য দিয়ে একটা গ্যাস মিশ্রণ চালনা করতে হবে 5 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে। গ্যাস মিশ্রণটা কি না, আয়তনগতভাবে 1:9 এই অনুপাতে অ্যামোনিয়া থাকবে শুষ্ক এবং বিশুদ্ধ, এবং ধূলিকণা মুক্ত বায়ু থাকবে। কি হবে না, বায়ু দ্বারা অ্যামোনিয়া জারিত হবে, তৈরি হবে নাইট্রিক অক্সাইড। অতি দ্রুত গতিবেগে চালনা করতে হবে বলছি। ধীর গতিবেগে চালনা করলে কি ঘটবে, এই প্রশ্নও থাকতে পারে। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরিতে তারজালির মধ্য দিয়ে যদি ধীর গতিতে গ্যাস মিশ্রণ চালনা করা হয়, তাহলে কি ঘটবে, যদি ধীর গতিতে চালনা করি তাহলে কিন্তু অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা জারিত হবে, কিন্তু সেক্ষেত্রে নাইট্রোজেন তৈরি হবে, নাইট্রোজেন প্লাস ওয়াটার তৈরি হবে, সেখান থেকে কিন্তু নাইট্রিক অক্সাইড তৈরি হবে না। ওই জন্য অতি দ্রুত গতিবেগে ভাষাটা ইম্পর্টেন্ট। অতি দ্রুত বেগে তোমাকে চালনা করতে হবে। ধীর গতিতে চালনা করলে নাইট্রিক অক্সাইড পাবো না, কি পাবো, নাইট্রোজেন পেয়ে যাব, যেটা আমার কোনো কাজে লাগবে না। নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য আমাকে নাইট্রিক অক্সাইড দরকার, NO দরকার। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে, প্রথম ধাপে যে নাইট্রিক অক্সাইড গ্যাসটা উৎপন্ন হয়েছে, এই গ্যাসটাকে আমি জারণ কক্ষ থেকে বার করব, তারপরে শীতক কক্ষের মধ্য দিয়ে প্রবেশ করাবো। শীতক কক্ষ, এই উৎপন্ন নাইট্রিক অক্সাইডকে শীতল করতে হবে, ওই জন্য শীতক কক্ষের মধ্য দিয়ে চালনা করে 2 নম্বর স্টেপ বলছি, সেকেন্ড স্টেপ। যখনই শীতক কক্ষের মধ্যে চালনা করব, চালনা করে টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনবো, কারণ দ্বিতীয় বিক্রিয়াটা ঠান্ডা কন্ডিশন ছাড়া হবে না। উৎপন্ন নাইট্রিক অক্সাইডকে শীতক কক্ষে চালনা করব, উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনবো। এবার ওই গ্যাসটাকে জারণ কক্ষে প্রবেশ করিয়ে অক্সিজেন দ্বারা জারিত করব। ঠান্ডা অবস্থায় এই বিক্রিয়াটা হবে, অক্সিজেন দ্বারা জারিত হলো, তৈরি হবে নাইট্রোজেন ডাই অক্সাইড। সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ, সেকেন্ড স্টেপে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডকে এবার কোয়ার্জ পাথরপূর্ণ একটা স্তম্ভের মধ্য দিয়ে চালনা করা হয়, তারপরে বিশুদ্ধ জল দ্বারা শোষিত করা হয়। ঠিক আছে, কি বললাম, এই উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে কোয়ার্জ পাথরপূর্ণ একটা স্তম্ভের মধ্য দিয়ে চালনা করা হয়, তারপরে বিশুদ্ধ জলে শোষিত করা হয়, এরপরে শোষণ কক্ষে চালনা করা হবে। ঠিক আছে, আগে তোমার কোয়ার্জ পাথরপূর্ণ স্তম্ভের মধ্য দিয়ে চালনা করার পরে
শোষণ কক্ষে প্রবেশ করাতে হবে, সেখানে পাতিত জল দ্বারা শোষিত করতে হবে। সুতরাং NO2 পাতিত জল H2O দ্বারা শোষিত হবে, তৈরি হবে নাইট্রিক অ্যাসিড, HNO3 তৈরি হবে প্লাস NO তৈরি হবে। এইভাবে যে নাইট্রিক অ্যাসিডটা পাওয়া যায় সেখানে 50% নাইট্রিক অ্যাসিড থাকে। একে 2-1 পাতন করলে 60% নাইট্রিক অ্যাসিডে ও রূপান্তরিত হয়। তারপরে ওই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কয়েক ফোঁটা কিছু পরিমাণ, সামান্য পরিমাণ ডাইলিউট H2SO4 মিশিয়ে দেবে, মিশিয়ে দিয়ে বারবার ওই মিশ্রণকে পাতন করতে থাকবে, ফলে 98% নাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে। আমি যদি তোমাকে প্রশ্ন করি অসওয়াল্ড পদ্ধতিতে যে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় সেখানে নাইট্রিক অ্যাসিডের পার্সেন্টেজ কত থাকে, উত্তর হলো 98% নাইট্রিক অ্যাসিড থাকে। আর একটা শর্ট কোশ্চিন বলছি, নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়া ফর্টিস। নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ, একে তেজি জল বলে বা অ্যাকোয়া ফর্টিস বলে। অনেক সময় শর্ট কোশ্চিন পড়ে অ্যাকোয়া ফর্টিস কি, তার উত্তর হবে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড হলো, এরপরে আসবো সালফিউরিক অ্যাসিড তৈরি করতে। সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য পদ্ধতিটির নাম হচ্ছে, যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতি। স্পর্শ, এটাই ইন্ডাস্ট্রিয়াল মেথড। স্পর্শ পদ্ধতিতে আমি সালফিউরিক অ্যাসিড তৈরি করব। সালফিউরিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল মেথড স্পর্শ পদ্ধতি, এখানে 4টা স্টেপ আছে। এখানে স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে আয়রন পাইরাইটিস, FeS2 কিংবা সালফার। প্রথমে দহন কক্ষে আয়রন পাইরাইটিস কিংবা সালফারকে বায়ুতে পুড়িয়ে দেওয়া হয়। দহন মানে পুড়িয়ে দেওয়া। ফার্স্ট স্টেপ এখানে ইউজ করব আয়রন পাইরাইটিস FeS2। কোথায় নেব না, দহন কক্ষে নেব, বায়ু দ্বারা পুড়িয়ে দেব। অক্সিজেন, বায়ুর মধ্যে অক্সিজেন আছে, বায়ুতে পুড়িয়ে দেব। তৈরি হবে কি না, Fe2O3 ফেরিক অক্সাইড, Fe2O3 উৎপন্ন হবে এবং তৈরি হবে SO2 তৈরি হবে। ব্যালেন্স করে নেবে, এখানে 4 আসবে, এখানে 2 আসবে, 4, তাহলে 8টা সালফার, এখানে 8 আসবে, এখানে আসবে 8, 3 11, 11টা অক্সিজেন আসবে। কিংবা সালফার প্লাস অক্সিজেন সমান SO2। প্রথম ধাপে SO2 উৎপন্ন হয়। কি বললাম, স্টার্টিং ম্যাটেরিয়াল আয়রন পাইরাইটিস কিংবা সালফার। দহন কক্ষে আয়রন পাইরাইটিস কিংবা সালফারকে বায়ুতে পুড়িয়ে দেওয়া হয়, ফলে সালফার ডাই অক্সাইড পাওয়া যায়। ঠিক আছে, দ্বিতীয় স্টেপ, সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে উৎপন্ন সালফার ডাইঅক্সাইডকে, প্রথম ধাপে উৎপন্ন সালফার ডাইঅক্সাইডকে দহন কক্ষ থেকে বের করা হয় এবং জারণ কক্ষে প্রবেশ করানো হয় এবং SO2-র জারণ ঘটানো হয়। ঠিক আছে, জারণ কক্ষে প্রবেশ করানো হবে, SO2-কে অক্সিজেন দ্বারা জারিত করা হবে। সেকেন্ড স্টেপের বিক্রিয়া লিখছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। বিক্রিয়াটি উভমুখী, তৈরি হয় সালফার ট্রাইঅক্সাইড 2SO3 ব্যালেন্স সহ, এবং প্রক্রিয়াটি তাপ উৎপাদক প্লাস তাপ দিয়ে দিচ্ছি। এবং দ্বিতীয় স্টেপের বিক্রিয়াটি হয় 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 থেকে 1.5 অ্যাটমসফিয়ার চাপে, এবং এখানে ক্যাটালিস্ট লাগে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5। কি বললাম, প্রথম ধাপে উৎপন্ন সালফার ডাই অক্সাইডকে দহন কক্ষ থেকে বের করা হয় এবং জারণ কক্ষে প্রবেশ করিয়ে অক্সিজেন দ্বারা জারিত করা হয়। 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1 থেকে 1.5 অ্যাটমসফিয়ার চাপে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড নামক অনুঘটকের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন দ্বারা জারিত করা হয় জারণ কক্ষে এবং তৈরি হয় সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হলো। এটা সেকেন্ড স্টেপ হলো, এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। থার্ড স্টেপে কি করা হয় না, থার্ড স্টেপে দ্বিতীয় ধাপে উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডকে শোষণ কক্ষে প্রবেশ করানো হয়। জারণ কক্ষ থেকে বার করলাম, শোষণ কক্ষে প্রবেশ করিয়ে 98% H2SO4 দ্বারা শোষিত করা হয় SO3-কে। সুতরাং SO3-কে এবার শোষিত করা হচ্ছে কার সাহায্যে না, 98% H2SO4 দ্বারা শোষিত করা হচ্ছে। তৈরি হবে, খুবই ইম্পর্ট্যান্ট, H2S2O7 পাইরোসালফিউরিক অ্যাসিড, যাকে বলা হয় ওলিয়াম। খুবই কোশ্চিন পড়ে, ওলিয়াম কি না, পাইরোসালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম, একে বলা হয় ওলিয়াম। পাইরোসালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয় না,
সালফার ট্রাইঅক্সাইডকে ঘন H2SO4, কতটা ঘন না 98% ঘন H2SO4 দ্বারা শোষিত করলে তৈরি হয় ওলিয়াম। ওলিয়ামকে বলা হয় পাইরোসালফিউরিক অ্যাসিড। ওলিয়ামের সংকেত এখানে লিখে দিচ্ছি, দুটো এস এর মধ্যে অক্সিজেন থাকবে, ঠিক আছে, অক্সিজেন লিঙ্কেজ থাকবে দুটো সালফারের মধ্যে, এবং ডবল বন্ড ও OH। ওলিয়াম একটা অ্যাসিড যার ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। এটা ওলিয়ামের গঠন সংকেত, যে লিখতে চাইবে লিখবে। তো ওলিয়াম কি ইম্পর্টেন্ট কোশ্চিন থাকে, আবার ইম্পর্টেন্ট কোশ্চিন থাকে সালফান কি। 100% কনসেন্ট্রেটেড H2SO4 কে বলা হয় সালফান, 100% H2SO4 কে বলা হয় সালফান। আর ওলিয়াম কি H2S2O7 পাইরোসালফিউরিক অ্যাসিড। এরপরে ফোর্থ স্টেপ আসবে। ফোর্থ স্টেপে কিছু না, ওই ওলিয়ামটাকে পরিমাণ মতো জল যোগ করা হয়। ওলিয়ামে H2S2O7, এখানে আমি পরিমাণ মতো জল যোগ করব, তৈরি হবে H2SO4, 2H2SO4। এইভাবে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। আরেকটা কথা বলছি, সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়াল, ঠিক আছে, এরা ভালো দ্রাবক, একে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়াল। এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি, একে বলা হয় রসায়নের রাজা। যদি তুমি কেমিস্ট্রির রিয়াকশনগুলো দেখো তাহলে দেখবে ম্যাক্সিমাম জায়গায় শুধু অ্যাসিড হিসাবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এবং ইজিলি অ্যাভেলেবেল। আয়রন পাইরাইটিস থেকে তৈরি করছি, আয়রন পাইরাইটিস ইজিলি অ্যাভেলেবেল স্টার্টিং ম্যাটেরিয়াল, ওই জন্য সালফিউরিক অ্যাসিডও ইজিলি অ্যাভেলেবেল এবং এটা সস্তাও বটে। সুতরাং কেমিস্ট্রির বেশিরভাগ রিয়াকশনের ক্ষেত্রে H2SO4 ব্যবহৃত হয় এবং তাকে ওই জন্যে এটাকে বলা হয় কিং অফ কেমিস্ট্রি, রসায়নের রাজা, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদাভাবেও পড়তে পারে, ঠিক আছে, এইভাবে পড়তে পারে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির দহন বিক্রিয়াটি লেখো, তাহলে উপরের বিক্রিয়াটি জাস্ট লিখতে হবে। জারণ বিক্রিয়াটি লেখো, মিডিলের 2 নম্বর বিক্রিয়া লিখতে হবে। শোষণ বিক্রিয়া লেখো, তখন এই দুটো স্টেপ লিখতে হবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল এরকম কেটে কেটেও পড়তে পারে। আবার বলতে পারে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটি লেখো, কিংবা যে বিক্রিয়াটি উভমুখী সেটা লেখো, তখন কিন্তু দ্বিতীয় স্টেপের বিক্রিয়া লিখতে হবে, ঠিক আছে। এটা অনুঘটকীয় জারণ বিক্রিয়া, ঠিক আছে। আরেকটা প্রশ্ন পড়ে, SO3-তে যদি সরাসরি আমি জল যোগ করতাম তাহলেও কিন্তু H2SO4 পাওয়া যেত। SO3-তে সরাসরি জল যোগ করে H2SO4 তৈরি করা হয় না কেন, এই একটা প্রশ্ন কি না, SO3-তে সরাসরি যদি জল যোগ করতাম, SO3 দেখো এখানে SO3-কে কনসেন্ট্রেটেড H2SO4 দ্বারা শোষিত করা হয়েছে, ওলিয়াম তৈরি করা হয়েছে। আমি বলছি ওলিয়াম তৈরি না করলেও আমি H2SO4 পেতে পারতাম। SO3-তে যদি সরাসরি জল যোগ করতাম তাহলে কিন্তু H2SO4 তৈরি হয়ে যেত। তাহলে স্পর্শ পদ্ধতিতে SO3-তে সরাসরি জল যোগ করা হলো না কেন? তার উত্তর হলো SO3 যখন জলের সঙ্গে যুক্ত হবে H2SO4 তৈরি করবে, প্রক্রিয়াটি তাপ উৎপাদক। দুটো কারণ আছে, মন দিয়ে শোনো। প্রক্রিয়াটি তাপ উৎপাদক, প্রক্রিয়াটিতে তাপ উৎপন্ন হবে, ফলে মিশ্রণের দ্রবণের উষ্ণতা কী হয়ে যাবে, বেড়ে যাবে। উষ্ণতা বেড়ে গেলে গ্যাসের দ্রাব্যতা কমে যায়। তোমরা আগেই পড়েছো, তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা বেশি তো দ্রাব্যতা কম, ঠিক আছে, উষ্ণতা কম তো দ্রাব্যতা বেশি। তো SO3-তে সরাসরি যদি জল যোগ করি তাহলে H2SO4 পাওয়া যাবে এবং প্রক্রিয়াটি তাপ উৎপাদক বলছি। ওই উৎপন্ন তাপের জন্য দ্রবণের উষ্ণতা বেড়ে যাবে। দ্রবণের উষ্ণতা বেড়ে গেলে SO3-র দ্রাব্যতা কমে যাবে, ঠিক আছে। দ্রবণের উষ্ণতা বেড়ে গেছে, SO3-র দ্রাব্যতা কমে গেছে। এবার SO3-কে জলে দ্রবীভূত করার চেষ্টা করলে দ্রাব্যতা ওর কমে গেছে উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে। তাহলে কি হবে, কিছু অংশ, কিছু SO3 আর দ্রবণে দ্রবীভূত হবে না, জলে দ্রবীভূত হবে না। সে কি হবে, বাইরে বেরিয়ে আসবে এবং উপরে একটা ধোঁয়াশার তৈরি করবে। তাহলে SO3 অপচিত হবে। সমস্ত SO3-কে তুমি জলে আর ডিজলভ করতে পারবে না। এটা 1 নাম্বার ত্রুটি। দ্বিতীয় নাম্বার ত্রুটি, এই যে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপে H2SO4 আবার বিয়োজিত হতে পারে। H2SO4-এর তাপীয় বিয়োজন রিয়াকশনটা দেখো, H2SO4 এ কিন্তু তাপ পেলে বিয়োজিত হতে পারে। কিভাবে, এখানে উৎপন্ন হবে তোমার SO2 প্লাস ওয়াটার, H2O প্লাস অক্সিজেন, H2SO4-এর তাপীয় বিয়োজন। তাহলে দুটো প্রবলেম বলছি। সরাসরি SO3-তে জল যোগ করে আমি H2SO4 তৈরি করব না কেন, বা কন্ট্যাক্ট পদ্ধতিতে এই পদ্ধতিতে H2SO4 তৈরি করা হয় না কেন? তুমি বলবে দুটো সমস্যা আছে। SO3-তে যদি জল যোগ করে সরাসরি H2SO4 আমি তৈরি করি তাহলে প্রক্রিয়াটি তাপ উৎপাদক, ফলে তাপ উৎপন্ন তাপের জন্য ওই দ্রবণের উষ্ণতা বেড়ে যাবে। উষ্ণতা বেড়ে গেলে SO3-র দ্রাব্যতা কমে যাবে। SO3-র দ্রাব্যতা কমে গেলে
সব SO3 কিন্তু জলে দ্রবীভূত হবে না, কিছু SO3 দ্রবণ থেকে বাইরে বেরিয়ে আসবে এবং উপরে একটা ধোঁয়াশা তৈরি করবে। SO3 বেকার বেকার নষ্ট হবে, অপচিত হবে, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার কারণটা, এই উৎপন্ন তাপে H2SO4 এর কিন্তু বিয়োজন ঘটতে পারে, বিয়োজন ঘটার সম্ভাবনা আছে। হলো, এরপরে আমরা যেটা করব, HCl গ্যাস প্রস্তুতি। HCl গ্যাসকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড, নোট করে রাখো, HCl কে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। HCl গ্যাস প্রিপারেশন করব, পদ্ধতির নাম হচ্ছে লা ব্লাঙ্ক, লা ব্লাঙ্ক পদ্ধতিতে আমি HCl গ্যাস তৈরি করব। এখানে স্টার্টিং ম্যাটেরিয়ালটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বা প্রয়োজনীয় কাঁচা মাল বলা হয় 1 নাম্বার সোডিয়াম ক্লোরাইড NaCl এবং 2 নাম্বার কনসেন্ট্রেটেড H2SO4, H2SO4 কনসেন্ট্রেটেড। দেখো, কনসেন্ট্রেটেড H2SO4 এরও ক্ষারগ্রাহিতা, H2SO4 এখানে অ্যাসিড এবং এর ক্ষারগ্রাহিতা তোমার হচ্ছে 2। এবার H2SO4 NaCl এর সঙ্গে বিক্রিয়া করলে এও 2 ধরনের লবণ তৈরি করবে। প্রথমে কি করা হয়, একটা লোহার পাত্রে, আমি জাস্ট টেকনিকটা বলছি, লোহার পাত্রে NaCl এবং H2SO4 এর মিশ্রণ নিয়ে নেওয়া হয় এবং তাকে উত্তপ্ত করা হয়। 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় NaCl এবং H2SO4 এর মিশ্রণকে উত্তপ্ত করলাম। তাহলে তৈরি হবে কি না, NaCl H2SO4 এর সঙ্গে এখানে রিয়াকশন করবে, তৈরি হবে সোডিয়াম বাইসালফেট, উপরে রিয়াকশন লিখছি, তৈরি হবে NaCl H2SO4 এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে, তৈরি হবে সোডিয়াম বাইসালফেট, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যাবে। কি বললাম, লোহার পাত্রের মধ্যে NaCl এবং H2SO4 কে নিয়ে নেব, এটাই কাঁচা মাল। NaCl এবং H2SO4 কে নিয়ে নেব, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করব। কি হবে না, সোডিয়াম ক্লোরাইড H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করবে, সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে, গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসীয় পদার্থ উৎপন্ন হবে, ঠিক আছে। একে রিয়াকশন মিডিয়াম থেকে বের করতে দেব না, তার জন্য ব্যবস্থা আছে, কিন্তু আমি শুধু ভৌত রাসায়নিক টেকনিকটা বলছি, রিয়াকশন বলছি। এরপরে কি করব, এবার গ্যাস মিশ্রণকে NaHSO3 যে লবণটা পেয়েছি, আবার ওর সঙ্গে NaCl এর বিক্রিয়া করব। দ্বিতীয় ধাপ বলছি, দুটো ধাপ, এটা ফার্স্ট স্টেপ। প্রথম ধাপে আমি কি পেয়েছি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পেয়েছি। সেকেন্ড স্টেপে আবার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো। সেকেন্ড স্টেপের বিক্রিয়া সংঘটিত হয় 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। দুটো পৃথক রিয়াকশন বলছি, এখানেও তৈরি হবে, এখানে তৈরি হবে Na2SO4 এবং আবার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো। প্রথমে লোহার পাত্রে NaCl এবং H2SO4 এর রাসায়নিক বিক্রিয়া করব 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড এবং সোডিয়াম বাইসালফেট উৎপন্ন হবে। দ্বিতীয় ধাপে ওই সোডিয়াম বাইসালফেটের সঙ্গে আবার NaCl এর রাসায়নিক বিক্রিয়া করব এবং 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করব। সোডিয়াম বাইসালফেট NaCl এর সঙ্গে বিক্রিয়া করে আবার হাইড্রোজেন ক্লোরাইড দেবে। এই দুটো স্টেপে যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে পেয়েছি, এই গ্যাসটাকে এবার আমি পাঠাবো কোথায় না, কোয়ার্জ পাথরপূর্ণ একটা স্তম্ভের মধ্য দিয়ে পাঠাবো, কোয়ার্জ পাথরপূর্ণ একটা স্তম্ভের মধ্য দিয়ে পাঠাবো আর উপর থেকে জলের ধারা ফেলতে থাকবো। আস্তে আস্তে এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস জলের মধ্যে দ্রবীভূত হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি না, অ্যাকচুয়ালি হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয় দ্রবণ। কি বললাম, দুটো ধাপে যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা আমি পেয়েছি, সেইটাকে আমি চালনা করব কার মধ্য দিয়ে, কোয়ার্জ পাথরপূর্ণ একটা স্তম্ভের মধ্য দিয়ে চালনা করব এবং উপর থেকে জলের ধারা ফেলতে থাকবো। ফলে HCl ওই জলের মধ্যে দ্রবীভূত হবে এবং তৈরি হবে, HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস জলের মধ্যে দ্রবীভূত হবে এবং তৈরি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl অ্যাসিড তৈরি হবে। এটাই লা ব্লাঙ্ক পদ্ধতিতে HCl প্রিপারেশন। আর HClকে আগেই বলেছি, এটাকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। তাহলে আমি 2 দিন ধরে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অজৈব রসায়ন শেষ করলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা হয় এরপরে বাংলা শিক্ষা পোর্টালে প্রশ্ন করতে পারো, ওখানে টিচার অ্যাভেলেবেল আছে, টিচাররা ওখানে তোমাদের সহায়তা করবে। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।